আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় 9 সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন, জিএস পদে ফরহাদের প্রার্থিতা বহাল। মহেশখালী মাতার বাড়িতে নতুন শহরের জন্ম হবে বললেন প্রধান উপদেষ্টা, ব্লু ইকোনমি গড়ে তোলার লক্ষ্যে কাজ করার পরিকল্পনা। জুলাই সনদের বাস্তবায়ন নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিচ্ছে ঐক্যমত্য কমিশন, সাংবিধানিক সংস্কার পরবর্তী সংসদের জন্য রাখার সুপারিশ। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নারায়ণগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, তরুণরা সবুজায়ন ত্বরান্বিত করবে মন্তব্য। এবং চ্যানেল আয়ের হৃদয়ে মাটি ও মানুষের ডাকে আসছে ছোটদের কৃষি, গ্যাজেট আসক্তি কমিয়ে কৃষির সঙ্গে গড়ে তোলার প্রত্যাশা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে কানাডার টরন্টোতে মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসবের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচনে অংশ নিতে পারবেন জিএস প্রার্থী SM ফরহাদ। আর 30 অক্টোবর পর্যন্ত স্থগিতই থাকবে হাইকোর্টের আদেশ। মাজহুর হক মান্না জানাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শুনানি শুরু হয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চে। শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বলেন, আবেদনকারী BM ফাহমিদা আলমের এই ধরনের আবেদন করার এখতিয়ার নেই। জেএস প্রার্থী ফরহাদের আইনজীবী দাবি করেন, ফরহাদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ছিলেন না। এই সময়ে আবেদনকারীর আইনজীবী বলেন, তারা পুরো নির্বাচন স্থগিত চাননি। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। আদালত আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন এবং আদালতের কাছে আমরা আবেদন করেছি এইগুলো বিষয়গুলো মোটামুটি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। যদি তিনি ছাত্রলীগের সাথে তার অতীত কোনো সম্পর্ক না থাকে তবে তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেয়া, আর যদি তিনি দোষী সাব্যস্ত হন তবে ছাত্র শিবির যেন কোনো সাবস্টিটিউটেড কোনো প্রার্থী দেয়। উভয় পক্ষের বক্তব্য শুনে আদেশ দেন আপিল বিভাগ। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাআল্লাহ। আপিল বিভাগের আদেশের ফলে ডাকসু নির্বাচন নিয়ে শঙ্কা দূর হয়েছে বলে জানান আইনজীবীরা। মাজহুর হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের দিন এগিয়ে আসলেও জোরালো হয়নি প্রার্থীদের গণসংযোগ। প্যানেলগুলো বিভিন্ন দাবি আর প্রতিশ্রুতির কথা বললেও জনসংযোগের চিত্র অনেকটাই সাদামাটা। মিথিলা নাসরিন জানাচ্ছেন। ডাকসু নির্বাচনে প্যানেলগুলো তাদের দাবি দাওয়া নানাভাবে তুলে ধরছে সংশ্লিষ্টদের কাছে। সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম আর কি। শিক্ষার্থীদের স্বার্থে ভোট কেন্দ্র পুনর্বিন্যাসের আহ্বান গণতান্ত্রিক ছাত্র সংসদের। 9 তারিখে নির্বাচন, 10 তারিখে তারা বিশ্ববিদ্যালয় বন্ধ রেখেছেন। পুরো একটা সপ্তাহে শুধুমাত্র একদিন ক্লাস, যাদের সেমিস্টার ফাইনাল সেমিস্টার ব্রেক চলে অথবা যাদের পরীক্ষা চলে তাদের ভিতরে ভোট প্রদানের ক্ষেত্রে একটা অনাগ্রহের সৃষ্টি হয়েছে। সাইবার বুলিং প্রতিরোধে সচেতন নির্বাচন কমিশন। প্রতি ভোটারের জন্য 8 মিনিট সময় রেখেছি 40,000-এর মতো ভোটার ধরে।
আপনারা জানেন 100% ভোট কখনো কাউন্ট হয় না, তারপরে আমরা ধরেছি। সাধারণ শিক্ষার্থীদের ভোটদান যেন নির্বিঘ্ন হয় সেই দাবি প্রার্থীদের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। শুধু গভীর সমুদ্র বন্দর নির্মাণ নয়, পূর্ণাঙ্গ একটি ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার সদস্যরা দেখা করার পর তিনি বলেন, মহেশখালী মাতারবাড়িতে এক নতুন শহরের জন্ম হবে। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। কক্সবাজারের মাতারবাড়ি এলাকার এই বন্দরটি হবে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। প্রকল্প নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন মিডা সদস্যরা। বৈঠকে মিডা চেয়ারম্যান মহেশখালী মাতারবাড়ি প্রকল্পের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান, প্রকল্পটি 3 ধাপে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, প্রকল্প এলাকায় গড়ে ওঠা নতুন শহর থেকে আন্তর্জাতিক সংযোগ তৈরি হবে। প্রধান উপদেষ্টা গভীর সমুদ্র নিয়ে গবেষণার উপর জোর দেন। ওই অঞ্চলে বনভূমি রক্ষা নিয়েও পরিকল্পনার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার চেয়ারম্যান। আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই, আগামী 30 বছর হাতে আছে সময়। ইমাজিন করতে পারতে হবে যে 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। কমার্শিয়াল হাব থেকে আমরা $150 বিলিয়ন জিডিপি কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি, যেটার মধ্যে প্রায় 16 থেকে 18 বিলিয়ন ডলার হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন, যে আমাদের ফরেন কারেন্সিতে রিজার্ভে একটা সেভিংস হবে। আর একই সাথে আমরা আশা করছি যে লজিস্টিক্সে প্রায় 4 বিলিয়ন থেকে 6 বিলিয়ন ডলারের সেভিংস হবে। 60 থেকে 65 বিলিয়ন ডলারের টোটাল ইনভেস্টমেন্ট হবে, তার মধ্যে আমরা আশা করছি যে প্রায় $5 বিলিয়ন এফডিআই হিসেবে আসবে, বাকিটা আমরা লোকাল ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করছি। আশিক চৌধুরী বলেন, পুরো প্রকল্প বাস্তবায়নের জন্য দেশে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। বাংলাদেশের কর্মসংস্থান বলি আর বিনিয়োগ বা এই কমার্শিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এগুলো আসলে কমন এজেন্ডা, এটা ইটস নট আ পলিটিক্যাল এজেন্ডা। আজকে ইন্টারিম গভর্নমেন্ট আছে, আগামী 5 বছর একটা দলীয় সরকার থাকবে, তারপরের 5 বছর আরেকটা দলীয় সরকার থাকবে। সো 30 বছরে আমরা হয়তো 6টা সরকার দেখব, এবং 6টা সরকারকে বিশ্বাস করতে হবে যে আমাদের পক্ষে সিঙ্গাপুর হওয়া সম্ভব, তা না হলে আমাদের এই প্রজেক্ট হবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, মহেশখালী মাতারবাড়িতে আগামী 30 বছরে 25 লাখ মানুষের কর্মসংস্থান হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকার থাকায় দেশে কেউ বিনিয়োগ করছে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের ঘোষণা আসার পর থেকে ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য প্রস্তুতি শুরু করেছেন। রাজধানীর একটি হোটেলে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনায় তিনি বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াইয়ের মধ্যে দেশের কোনো কল্যাণ নেই। জুলাই পরবর্তী জন আকাঙ্ক্ষা ধারণ করতে না পারলে রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নেই বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম 18 মাসে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আদালত ঘোষিত ফেরারি আসামিকে ভোটে অযোগ্য রাখার সুপারিশ যুক্ত করে আরপিও সংশোধন অধ্যাদেশ 2025 চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এবার প্রার্থীদের জামানত 20,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করারও প্রস্তাব করা হয়েছে। তিনি জানান, একজন ভোটারের জন্য সর্বোচ্চ 10 টাকা খরচ করতে পারবেন প্রার্থীরা। প্রিজাইডিং অফিসাররা চাইলে কেন্দ্রের ভোট বন্ধ করতে পারবেন এমন বিধানও রাখা হয়েছে, তবে অনলাইনে মনোনয়ন দাখিলের বিষয়টি আর যুক্ত করা হয়নি। জাতীয় পার্টি সহ 14 দলের বাকি দলগুলো নিষিদ্ধের দাবিতে আগামী শুক্রবার শাহবাগে সংহতি সমাবেশ ডেকেছে গণ অধিকার পরিষদ। ফ্যাসিবাদ বিরোধী সবগুলো দল ওই দিন যুগপৎ কর্মসূচি দেবে বলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে। বিকেলে পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশে নুরুল হক নূর সহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন গণ অধিকার পরিষদের নেতারা। পরাগ কাসিম জানাচ্ছেন। সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে পল্টন মোড় অবরোধ করে গণ অধিকার পরিষদ। ঘণ্টাব্যাপী অবরোধে আশেপাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের মতো তাদের সহযোগী দলগুলোকেও দ্রুত নিষিদ্ধ করতে হবে।
এই বাংলাদেশের মাটিতে আর কোনো ভারত প্রেম, কোনো মোদী প্রেম, কোনো ইন্ডিয়া প্রেম চলতে দেওয়া হবে না। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমরা, আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। সন্ধ্যায় অবরোধ শেষ করার আগে কর্মসূচি জানান দলের সাধারণ সম্পাদক। যারা এই হামলায় জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জাতীয় পার্টিকে ফ্যাসিস্ট পার্টি আওয়ামী লীগের দর্শন হিসেবে চিহ্নিত করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আগামী 5 সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল 3টায় শাহবাগে ফাতিমা বিরোধী শক্তির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে উপস্থিত থাকবে। কর্মসূচি ঘোষণার পর পল্টন মোড় ছেড়ে যান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। ফরহাদ আজিম, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বৈঠকে অংশ নেয়া নেতারা জানিয়েছেন এর জন্য কোনো সময়সীমা বেঁধে দেয়া হবে না। দলগুলো জানিয়েছে খসড়ায় দেয়া মতামতের কতটা প্রতিফলন ঘটছে জুলাই সনদে সইয়ের বিষয়টি তার উপরই নির্ভর করছে। জাতীয় সনদ চূড়ান্ত করতে সভা করেছে ঐক্যমত্য কমিশন। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। দ্বিতীয় দফায় গত 31 জুলাই বৈঠক শেষ করে 16 আগস্ট চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বৈঠকের পর রাজনৈতিক দলগুলো মঙ্গলবার লিখিতভাবে কমিশনকে আবারও দলের মতামত জানায়। গণফোরাম বলছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কমিশন দফায় দফায় মত পরিবর্তন করছে। তারা যেগুলো বলছে যে এটা বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের কাছে পাঠাবো, সরকার সিদ্ধান্ত নেবে এটা কখন কিভাবে বাস্তবায়ন করবে। আপনি বলেন সংবিধান শুধুমাত্র সংশোধন কিংবা পুনর্লিখন এগুলো নিয়ে রাজনীতির মাঠে বিতর্ক এবং উত্তাপ ছড়ানো হচ্ছে, এগুলো তো কাম্য না। এখন সরকারের কাছে জন আকাঙ্ক্ষা হচ্ছে যে আপনি নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করা। সিপিবি জানিয়েছে সাংবিধানিক ও দ্বিমতের বিষয়গুলোর বাস্তবায়ন করবে আগামী নির্বাচিত সংসদ। আমরা মনে করি যেসব বিষয়ে সব দল একমত হয়েছে কেবলমাত্র এটা ঐক্যমত্য হওয়া দরকার। যেমন ধরুন আমাদের মূলনীতি নিয়ে ঐক্যমত্য হয়নি, নারী আসন নিয়ে ঐক্যমত্য হয়নি, উচ্চকক্ষ নিয়ে ঐক্যমত্য হয় নাই, তো এগুলো আপনারা আলোচনা টেবিল থেকে বাদ রাখেন। সেইটা রেখে যদি সনদ বলেন আমাদের পক্ষে থাকা সম্ভব হবে। এটা যদি না করে আপনি অন্য কিছু চাপাই দেন তাহলে হয়তোবা আমাদের পক্ষেই সনদের সাথে থাকা সম্ভব হবে না। কোন দল কোন বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে দ্বিমত পোষণ করেছে জুলাই সনদে তা উল্লেখ করার দাবি জানিয়েছে এনপিপি। নির্বাচিত সরকারের সংসদ সদস্য দিয়ে পার্লামেন্টে এটা আপনারা পাশ করে দেন যত শীঘ্র, কিন্তু টাইমটা ফিক্সড করা ঠিক না। এত দল একমত, এত দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু কোন কোন দল একমত হয়েছে, কোন কোন দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, দলগুলোর নামটা দিতে হবে। গণফোরাম সহ সমমনা দলগুলো বলছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কমিশন নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশগত সংকট নিরসন ও বাসযোগ্য নগরী গড়ার উদ্যোগের সহায়তায় রয়েছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের সম্পৃক্ততা সবুজায়নের অভিযাত্রাকে ত্বরান্বিত করবে বলে প্রত্যাশা করছে সচেতন মহল। রুমন রেজার তথ্য, ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন আফরোজা হাসি। অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন এবং কলকারখানার বর্জ্যের দূষণের ভারে জর্জরিত প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ। বায়ু, মাটি ও পানি দূষণ সৃষ্টি করছে পরিবেশগত বিপর্যয়, হুমকিতে জেলার প্রাণ প্রকৃতি। পরিবেশের ভারসাম্য রক্ষায় নারায়ণগঞ্জকে সবুজ বেষ্টনীর আওতায় আনতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন কর্মসূচি। নারায়ণগঞ্জ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা গবেষণায় দেখেছি যে যদি প্রচুর গাছপালা থাকে, সবুজায়ন করা হয়, তাহলে কিন্তু 5% মতন উষ্ণতা কমে যায়। এই উষ্ণতা কমে গেলে কিন্তু মানুষের শারীরিক ক্ষমতাও বৃদ্ধি পায়, কারণ সে কিন্তু তখন ক্লান্ত হয় কম। সুতরাং আসুন আমরা
বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এবং হাতে হাত মিলিয়ে আমরা সবাই এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজায়ন কার্যক্রমে যুক্ত হয়ে পরিবেশ রক্ষার অঙ্গীকার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। জীব বেঁচে থাকার জন্য গাছ একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা যে সামাজিকভাবে দায়বদ্ধভাবে আমরা যে কাজটা করি একটা বড় পাওয়া, এবং আমরা আগামীতে ভবিষ্যতে আরো অন্যান্য কাজের সাথে সম্পৃক্ত থাকবে। যে এই উদ্যোগ তরুণ সমাজের মধ্যে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে আগামী দিনে আমাদের পরিবেশ রক্ষা হবে। পরিবেশ সুরক্ষায় শুধু বৃক্ষরোপণই নয়, পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিচ্ছেন সুধীজনরা। গাছ লাগানোটা অত্যন্ত প্রয়োজন আমাদের এই প্রকৃতি রক্ষার জন্য। সবুজে সাজাই বাংলাদেশ, এটা সত্যি অভিনব এবং অত্যন্ত সুন্দর একটি স্লোগান, উদ্বুদ্ধ করে মানুষকে বেঁচে থাকার জন্য, পরিবেশের জন্য এবং সুস্থ ধারায় জীবন যাপন করার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। আগামী দিনে মানুষ সুস্থতার জন্যই এই পরিবেশের সাথে চ্যানেল আই পাশে থাকবে। যে আবহাওয়া গরম হয়ে গেছে, এই একমাত্র কারণ হলো আমাদের সবুজ নষ্ট হয়ে গেছে। কাজে গাছটা লাগানো সারা দেশে এটা বিশেষ প্রয়োজন। গাছ লাগানোর চেয়ে গাছ পরিচর্যা করা কঠিন, সেই পরিচর্যার দিকে একটু লক্ষ্য রাখতে হবে, তাহলেই এটা কিনা ফলপ্রদ হবে। বৈশ্বিক উষ্ণতা রোধ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবাইকে সবুজায়নে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। জলবায়ু ও পরিবেশের ভারসাম্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ইকো বাংলাদেশ যৌথভাবে প্রযোজনা ও সম্প্রচারে সহায়তা করায় চ্যানেল আইয়ের উদ্যোগের প্রশংসা করেছে জার্মানির গণমাধ্যম প্রতিষ্ঠান ডয়েচে ভেলে। সম্প্রচারের সহযোগিতা ও অংশীদারিত্বের জন্য চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের নেতৃত্বে এই উদ্যোগের বিশেষ প্রশংসা করে একটি পত্র দিয়েছে প্রতিষ্ঠানটি। ডয়েচে ভেলের পরিবেশ বিভাগের প্রধান ভ্যানেসা ফিশার ও সিনিয়র ডিস্ট্রিবিউশন এক্সিকিউটিভ টবিয়াস গ্রোটে বেভারবার্গ প্রশংসাপত্রে সই করেছেন। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্টি হওয়া সমস্যা নিয়ে একটি কন্টেন্ট এবং আফ্রিকা, আমেরিকা ও ইউরোপ মহাদেশের আরও দুটি কন্টেন্ট ইকো বাংলাদেশ অনুষ্ঠানে স্থান পায়। প্রতি শুক্রবার সন্ধ্যে ৬টায় চ্যানেল আই অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। পুনঃপ্রচার করা হয় রোববার দুপুর ১টা ২৫। শহর গ্রামের শিশু কিশোরদের কৃষির প্রতি আগ্রহী করে তুলতে চ্যানেল আইয়ের অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষের ডাকে আসছে নতুন সংযোজন ছোটদের কৃষি। শিশুরা বলছে শৈশবেই কৃষির সাথে আত্মিক সংযোগ গড়ে উঠলে মাটির প্রতি ভালোবাসা আজীবন বেঁচে থাকবে। আর শিক্ষকদের প্রত্যাশা এই আয়োজন শিশুদের গ্যাজেট আসক্তি কমিয়ে কৃষি বান্ধব ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলবে। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। কৃষি উন্নয়ন কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ৪ঠা সেপ্টেম্বর চ্যানেল আইয়ে শুরু হচ্ছে ছোটদের জন্য বিশেষ এই আয়োজন। প্রতি বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে সম্প্রচার করা হবে ছোটদের কৃষি। অনুষ্ঠানে ফুটে উঠবে বাড়ির উঠোন, ছাদ কিংবা বারান্দায় কৃষির নানা রং, ছোটদের কৃষিকাজ আর মাটির সাথে হৃদয়ের টান। শিশুরা মনে করে এই অনুষ্ঠান কৃষির প্রতি শিশু কিশোরদের আগ্রহী করে তুলবে, সুদৃঢ় হবে মাটি ও মানুষের সাথে বন্ধন, বাড়বে প্রকৃতির প্রতি ভালোবাসা। ছোটদের কৃষি সম্পর্কে ধারণা হবে, জানতে পারবে, আগ্রহ হবে তাদের কৃষির প্রতি, তারা কৃষিকাজে পারদর্শী হবে, পরিবেশেরও ভালো হবে, ছোটদেরও কিছু কৃষি বিষয়ে কিছু শেখা হবে। শিশুদের চাওয়া পাওয়ার প্রতিফলন এই অনুষ্ঠানে ঘটবে বলেও মনে করে শিশু কিশোররা। এটি খুবই ভালো একটি উদ্যোগ। গাছ সম্পর্কে জানতে পারবো, পরিবেশ সম্পর্কে আরো সচেতন করছে। কৃষি ভিত্তিক যে জ্ঞানগুলো তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে খুবই অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের মাটির সাথে যে সম্পর্ক সেটা আরো দৃঢ় হবে। আর শিক্ষকদের প্রত্যাশা, তথ্য প্রযুক্তির এই যুগে শিশুদের সঙ্গে মাটি ও মানুষের অটুট সম্পর্ক গড়তে ভূমিকা রাখবে এমন আয়োজন। ওরা এখন শিখবে যে একটা গাছের কিভাবে যত্ন নিতে হয়, কিভাবে রোপণ করতে হয়, তাকে রক্ষণাবেক্ষণ করবে, তাদের মধ্যে একটা দায়িত্ববোধটাও চলে আসবে। এই যে গাছগুলো লাগানো, ছাদে বিভিন্ন ধরনের ফলমূল বা বিভিন্ন সবজি গাছ লাগানো, ওরা কিন্তু এটা দেখে ওরাও কিন্তু এগুলো করার চেষ্টা করে। মানসিক বিকাশ সাধন হতে গেলে বাচ্চাদেরকে পড়াশোনা করাতে হবে এবং পড়াশোনার পাশাপাশি তাদেরকে সহপাঠ কার্যক্রমের মধ্যেও তাকে অংশগ্রহণ করাতে হবে। এই কাজের মধ্যে দিয়ে বাচ্চাদের আমি মনে করি অবশ্যই একটা মানসিক বিকাশ সাধন হবে, অবশ্যই এটা হবে। শিশুদের আশা, ছোটদের কৃষি হয়ে উঠবে তাদের কণ্ঠস্বর, স্বপ্ন আর অনুভূতির এক উন্মুক্ত মঞ্চ। মোস্তফা মল্লিক,
চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলাদেশ নেদারল্যান্ডস T20 সিরিজ। গত বছরের 5ই আগস্ট থানা থেকে লুট হওয়া পুলিশের 8টি সাউন্ড গ্রেনেড, একটি পিস্তল ও 8 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগাজিন উদ্ধার সহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 10-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকা থেকে 5ই আগস্ট থানা থেকে লুট হওয়া 4টি সাউন্ড গ্রেনেড উদ্ধার সহ ফয়সাল খান নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও 4টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। চাঁদপুরের কচুয়ায় মাঝিরকান্দি এলাকা থেকে 5ই আগস্ট যাত্রাবাড়ি থানা থেকে লুট হওয়া একটি পিস্তল এবং 8 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া কেরানীগঞ্জ থেকে 2টি বিদেশি অস্ত্র ও মাদক জব্দ করেছে র্যাব। পর্যন্ত 160টা অস্ত্র উদ্ধার করেছে এবং গোলা বারুদ হলো 7394 রাউন্ড। এর বেশিরভাগই কিন্তু আমাদের লুট হওয়া গোলা বারুদ। আপনারা জেনে থাকবেন যে আজ হতে প্রায় 8-9 মাস আগে 4000 রাউন্ডের বেশি অ্যামুনিশন কিন্তু উদ্ধার করা হয়েছিল এর ভিতরে, যে সেগুলো আপনার র্যাবের যে লুট হওয়া যাত্রাবাড়ি ক্যাম্প থেকে। গাজার সবচেয়ে বড় নগর কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় ইসরায়েলি সেনাদের লাগাতার হামলায় গাজা শহর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মঙ্গলবার একদিনে গাজা জুড়ে কমপক্ষে 105 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অন্তত 32 জন ছিলেন সাহায্য প্রত্যাশী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈশ্বিক নিন্দা উপেক্ষা করে গাজা সিটি দখলের ঘোষণা দেওয়ার পর হামলা আরও তীব্র হয়েছে। আল জাজিরার সাংবাদিক হিন্দ খৌদারি বলেছেন, গাজার মানুষ যেখানে যাচ্ছে সেখানেই তাদের উপর বোমা হামলা চালানো হচ্ছে। বুধবার পর্যন্ত 24 ঘন্টায় অনাহারে আরও 13 জনের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখনো পর্যন্ত অনাহারে 361 জনের মৃত্যু হল। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল শরৎ আলোর কমলবনে আয়োজন। এই আয়োজনে গান পরিবেশন করেন 21 পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। সুলতানা হিমু জানাচ্ছেন। মন ভোলানো রূপের ঋতু শরতের কোমলতায় ছেয়ে যাক প্রতিটি হৃদয়, এই স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল শরৎ আলোর কোমলবনে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের এই আয়োজনে গান পরিবেশন করেন 21 পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। আয়োজনটি হয়ে ওঠে সঙ্গীতপ্রেমীদের মিলনমেলা। আমাদের এই সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা, এই সঙ্গীত বিভাগ, এরা তো আমাদের সম্পদ এবং এরা আমাদেরকে এই বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে সর্বদা সচেষ্ট। শিল্পী হিসেবে যাদের আগামী দিনে পদার্পণ হবে, এরা সত্যি সুষ্ঠু সুন্দর একটি আয়োজনের মধ্য দিয়ে বড় হচ্ছে। আমাদের নতুন প্রজন্মকে কাজে লাগায়, সুরে সংস্কৃতিতে আমাদের যা কিছু নিজস্ব তা দিয়ে বেঁধে রাখি। বিশ্বের দরবারে আমরা আবার নতুন করে নিজেদেরকে প্রমাণ করি আমরা বাঙালি। গীতাঞ্জলি মঞ্চের অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিভাগের শিক্ষার্থীরাও। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা বিশেষ সংবাদ। কানাডায় বর্নিল আয়োজনে শেষ হয়েছে 5 দিনের 8ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল। টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে 2017 সাল থেকে প্রতি বছর এই চলচ্চিত্র উৎসব হচ্ছে। এবারের উৎসবে 26টি দেশে 44টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। উৎসব উদ্বোধন করেন ঋত্বিক ঘটকের বোনের মেয়ে রীনা চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কারবোরো সাউথ ওয়েস্ট RMPP ডলি বেগম, স্কারবোরো সাউথ ওয়েস্টের সিটি কাউন্সিলর প্রার্থী কান্ডেবল, ব্যারিস্টার চয়নিকা দত্ত এবং লিবারেল পার্টি অফ কানাডার সাধারণ সম্পাদক আহসানুল হাফিজ। এছাড়াও বক্তব্য রাখেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক ও 8ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল 2025-এর সমন্বয়ক মনিস রফিক। সমাপনী বক্তব্য রাখেন টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি ও 8ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল 2025-এর উৎসব পরিচালক এনায়েত করিম বাবুল। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
তৃতীয় আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ ও অ্যাওয়ার্ডস 2025-এর শীর্ষ সম্মান অর্জন করেছে পূবালী ব্যাংক। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের আয়োজনে ভারতের রাজধানী নয়াদিল্লির লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত কনক্লেভে পূবালী ব্যাংক সেরা ব্যাংক, সম্পদের গুণগত মান, প্রবৃদ্ধি, এমএসএমই ত্বরান্বিতকরণ এবং AIML বাস্তবায়ন এই 5 ক্যাটাগরিতে সম্মানিত হয়। ব্যাংকের বোর্ডরুমে কেক কেটে আনন্দঘন পরিবেশে অর্জন উদযাপন করা হয়। সে সময় ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, পরিচালনা পর্ষদের সদস্য সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবর। মহেশখালী ও মাতারবাড়িতে নতুন শহরের জন্ম হবে বললেন প্রধান উপদেষ্টা। ব্লু ইকোনমি গড়ে তোলার লক্ষ্যে কাজ করার পরিকল্পনা। জুলাই সনদের বাস্তবায়ন সরকারের উপর ছেড়ে দিচ্ছে ঐক্যমত্য কমিশন। সাংবিধানিক সংস্কার পরবর্তী সংসদের জন্য রাখার সুপারিশ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নারায়ণগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। তরুণরা সবুজায়ন ত্বরান্বিত করবে মন্তব্য। এবং চ্যানেল আয়ের হৃদয়ে মাটি ও মানুষের ডাকে আসছে ছোটদের কৃষি। গ্যাজেট আসক্তি কমিয়ে কৃষির সঙ্গে গড়ে তোলার প্রত্যাশা। প্রিয় দর্শক, চ্যানেল আয়ের সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelaionline.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।